ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিয়ার সুভাষ স্যার। আশা করি আমাদের আগের ভিডিওগুলো প্রত্যেকে দেখেছো এবং আমরা যে সিরিজটা শুরু করেছি সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের সামনে যে ক্লার্কশিপ এক্সাম রয়েছে, সামনে সিএইচএসএল রয়েছে, এমটিএস রয়েছে, পরপর যা যা পরীক্ষা রয়েছে সেখানে যা যা ইংরেজিগুলো রয়েছে সেগুলোই আমরা পরপর ডিসকাশন করছি। আজকের এপিসোডে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, যেটা পরীক্ষায় সব জায়গায় থাকে। এবং এটাতে আমি কয়েকটা ইম্পর্ট্যান্টগুলো যেগুলো চুজ করেছি, যেগুলো আসার সম্ভাবনা খুব রয়েছে। যারা আজকে প্রথম ভিউয়ার্স বা নিউ ভিউয়ার্স আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, এবং যারা পুরনো রয়েছে তারা অবশ্যই কিন্তু খাতা এবং পেন দুটো নিয়েই কিন্তু বসবে। চলো আর বেশি কথা নয়, আমরা শুরু করব আজকের ইডিয়মস। ফার্স্ট কোয়েশ্চেন দেখো দেওয়া আছে, কল এ স্পেড এ স্পেড। কথাটার অর্থ কি? কল আ স্পেড কথার অর্থ হচ্ছে সোজা কথাটাকে সোজাভাবে বলা, মানে যে কোনো জিনিসকে খুব সহজভাবে, খুব সিম্পলিফাই করে বলা। দেখো তোমরা বাংলায় জানো স্পেড মানে হচ্ছে কোদাল, মানে কোদালকে কোদাল বলে ডাকা, এরকম ব্যাপারটা। যদিও বা আমরা বারবার করে বলেছি যে ইডিয়ামস কথার অর্থ কি। ইডিয়ামস কথার অর্থ হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ডস যারা লিটারাল ওয়ার্ডের বাইরে গিয়ে কোনো অর্থকে প্রকাশ করে। কথার অর্থ হচ্ছে আমি কল মানে বলা, স্পেড মানে কোদাল, এখানে স্পেড মানে কোদাল, এগুলোকে যদি আমি জুড়ে ফেলি তাহলে কিন্তু মিনিংটা আসবে না, যেটা কিনা এটা এক্স্যাক্টলি এক্সপ্রেস করবে। সুতরাং ইডিয়ামস কথাটার অর্থ হচ্ছে যেগুলো লিটারাল মিনিংয়ের বাইরে গিয়ে কোনো মিনিংকে সবসময় এক্সপ্রেস করবে, তাকেই আমরা বলি ইডিয়ামস। এবং এটা প্রত্যেকটা পরীক্ষায় আসে, তোমরা জানো। তাহলে কল আ স্পেড এ স্পেড কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিসকে সহজ সরলভাবে বলা, দ্যাট ইজ দেখো স্পিক ফ্র্যাঙ্কলি অ্যান্ড ডাইরেক্টলি। স্পিক ফ্র্যাঙ্কলি অ্যান্ড ডাইরেক্টলি, তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে কল আ স্পেড স্পিক ফ্র্যাঙ্কলি অ্যান্ড ডাইরেক্টলি, তাহলে তোমরা এটাই করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। টু টেক দ্য বুল বাই দ্য হর্নস কথার অর্থ কি? দেখো বুল মানে তোমরা জানো ষাঁড় যেটা বলা হয়। তাহলে যে কোনো ষাঁড় যদি তুমি তার যদি হর্নটা অর্থাৎ সিংটা যদি ধরে ফেলো, তাহলে কিন্তু ওই ষাঁড়টা কিন্তু অ্যাকচুয়ালি কাবু হয়ে যাবে, মানে জব্দ হয়ে যাবে। তার মানে যে কোনো সিচুয়েশনকে তুমি ঠিকঠাক করে যদি গ্রিপে আনতে হয়, সে কথাটাই এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে। যে যেরকমভাবে কি বলা হচ্ছে, টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, তাহলে টু ডিল উইথ এ ডিফিকাল্ট সিচুয়েশন, যে কোনো কঠিন সমস্যা, যে কোনো কঠিন প্রবলেমকে যে ডিল করা হবে বা ম্যানেজ করা হবে, সেটাকেই বলা হচ্ছে টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। তার মানে যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের সঙ্গে যখন তুমি ডিল করছো, সেই ডিলিংটাকেই বলা হচ্ছে এখানে ভার্ব, এটা টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। এরপরে দেখো, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। সাধারণত বলা হয় যে হাটে হাঁড়ি ভেঙে দেওয়া। কথার অর্থ হচ্ছে কোনো কারোর গোপনীয়তা বা কারোর কোনো গোপন কথা, সেটাকে কি করে দেওয়া? ডিসক্লোজ করে দেওয়া, অর্থাৎ পাবলিক করে দেওয়া। মেক সামথিং সিক্রেট বা মেক সিক্রেট অ্যাবাউট সামথিং, যেটাকে পাবলিক করে দেওয়া। তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে? তাহলে সেটা হচ্ছে টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ টু ডিসক্লোজ এ সিক্রেট। এখানে আমি আরো একটা কথা বলে যাই প্রত্যেককে, সেটা হচ্ছে এই ইডিয়ামসগুলো না অনেক সময় একটু অন্যভাবে আসে, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমি কিন্তু প্র্যাকটিস করাবো এটা। সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আকারে। কিরকম? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল, সেখানে ইডিয়ামস দিয়ে ফিল করতে হবে। আবার কখনো কখনো ফিলার্স দিয়ে দিতে পারে, সেখানে টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, সেখানে টু টেক দ্য বুল বাই দ্য হর্নস, সেখানে টু ড্যাশ দিয়ে দিল, দিয়ে বললো দ্য বুল বাই দ্য হর্নস, সেখানে টেক হবে না, মেক হবে না, ডিড হবে। এইরকম করে তোমাকে কখনো কখনো কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিতে পারে। সুতরাং সেই জায়গায় সতর্ক থাকতে হবে, এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে যে কোথাও টেক ব্যবহার করা হচ্ছে, কোথায় লেট ব্যবহার করা হচ্ছে, এই টাইপের জিনিসগুলো। চলো, তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 হলো টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ টু ডিসক্লোজ সিক্রেট। এবার দেখো, টু বি স্কট ফ্রি। টু বি স্কট ফ্রি কথার অর্থ হচ্ছে যে কাউকে যখন আমরা সাধারণত কোনো পানিশমেন্ট না দিয়ে তাকে যখন আমরা মুক্ত করে দিচ্ছি, অ্যাকচুয়ালি হয়তো তাকে শাস্তি দেওয়া উচিত ছিল, বাট আমরা কোনো শাস্তি তাকে দিচ্ছি না, তখন তাকে বলা হচ্ছে টু বি স্কট ফ্রি, অর্থাৎ সে পুরোপুরি স্কট ফ্রি হয়ে গেল, হি ওয়াজ স্কট ফ্রি। তাহলে লেফট ফ্রি উইথাউট পানিশমেন্ট, অর্থাৎ তাকে কোনো রকম শাস্তি না দিয়ে যখন তাকে আমরা ছেড়ে দিচ্ছি, তখন সেটা হচ্ছে টু বি স্কট ফ্রি। পরের প্রশ্নটা দেখো, বহুবার পরীক্ষা এসেছে, টু বি রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস কথার অর্থ হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। এটা এমনিতেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেও আছে, টু বি রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তাহলে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এখানে দেখো আমরা যদি লিটারাল অর্থ দেখি, তাহলে ক্যাটস মানে বিড়াল, ডগস মানে কুকুর, এরকমটা নয়। কিন্তু এখানে কি হচ্ছে, তাহলে পুরো মিনিংটা হচ্ছে যে কি না, এটা অ্যাকচুয়ালি হেভি রেইনকে বোঝায়, বা অ্যাকচুয়ালি ক্রমাগত যে বৃষ্টি হয়ে যাচ্ছে বা মুষলধারে যে বৃষ্টি হচ্ছে, সেই ধরনের বৃষ্টিকে, অর্থাৎ ইনসেসেন্ট একটা রেইন হচ্ছে, সেই রেইনটাকে আমরা সাধারণত এখানে বোঝাই। তাহলে টু বি রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস কথার অর্থ হচ্ছে হেভি রেন। টু হ্যাভ এ কাউ, টু হ্যাভ এ কাউ কথার অর্থ হচ্ছে টু বি ভেরি, টু বিকাম ভেরি অ্যাংরি অ্যান্ড অ্যাট সামথিং, কোনো জিনিসে প্রচুর রাগ দেখানো। আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরো তুমি এখন স্টুডেন্ট, তুমি ছাত্রাবস্থায়, তুমি এখনো ধরো সেভাবে তুমি কিছু করে উঠতে পারোনি, বাট তুমি হঠাৎ করে বাড়িতে গিয়ে বাবাকে বললে যে বাবা আমি
রয়্যাল এনফিল্ডের একটা বাইক নেব, তো স্বাভাবিকভাবে কি হবে, ইউর ফাদার উইল হ্যাভ এ কাউ। কথার অর্থ হচ্ছে তোমার বাবা কিন্তু তখন স্বাভাবিকভাবেই রেগে যাবেন, তার কারণ যদি অর্থ কষ্ট যদি থাকে, অর্থের যদি অভাব অনটন যদি থাকে, স্বাভাবিকভাবে ডিউরিং ইউর স্টুডেন্ট এজ তুমি এই অবস্থায় তুমি কখনো তোমার বাড়ির লোক তোমাকে পারমিট করবে না কি হ্যাঁ এই ধরনের জিনিসগুলো স্বাভাবিক। এই যে জিনিসটা, এটার যে রিয়াকশান ফ্যামিলি যে দেখাচ্ছে বা মেম্বার্স অফ দ্য ফ্যামিলি যে দেখাচ্ছেন, সেটাই হচ্ছে টু হ্যাভ এ কাউ। তাহলে টু হ্যাভ এ কাউ কথার অর্থ কি বললাম যে বাড়ির লোকে বা যে কেউ যখন রেগে যাবে তোমার কোনো একটা কথা শুনে, তুমি বললে আই ওয়ান্ট টু বাই এ রয়্যাল এনফিল্ড বাইক, তাহলে স্বাভাবিকভাবে ইউর ফাদার উইল হ্যাভ কি বললাম, কাউ, ইউর প্যারেন্টস উইল হ্যাভ কাউ আফটার হিয়ারিং ইউর সাচ ডিমান্ড। নেক্সট, তাহলে টু হ্যাভ এ কাউ কথার অর্থ হচ্ছে টু বিকাম ভেরি অ্যাংরি অ্যাট সামথিং। তাহলে তোমরা সেন্টেন্সে এলেও সেটা করতে পারবে। টু ওয়েট আনটিল দ্য কাউজ কাম হোম, এটাও খুব ইন্টারেস্টিং। কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিসের জন্য খুব লম্বা সময় ধরে অপেক্ষা করা। দেখবে একটা ইডিয়ামস আছে, সেটা হচ্ছে ডাঙ্কিজ ইয়ার্স। কি বললাম, ডাঙ্কিজ ইয়ার্স। ডাঙ্কিজ ইয়ার্স মানে কথার অর্থ হচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছে। আমি বলতে পারি যে আমি কাজটা করছি ফর ডাঙ্কিজ ইয়ার্স। ডাঙ্কি মানে তোমরা জানো, ডাঙ্কি মানে গাধা, তাহলে ডাঙ্কিজ ইয়ার্স। তাহলে টু ওয়েট আনটিল দ্য কাউজ কাম হোম বলছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি, ততক্ষণ, সেটা হচ্ছে যতক্ষণ গরুগুলো না বাড়ি আসছে। তাহলে যতক্ষণ গরুগুলো না বাড়ি আসছে, এটা হচ্ছে লিটারাল মিনিং, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কথাটার অর্থ কি, ওয়েটিং ফর সামওয়ান ফর এ লং টাইম। যেরকম গেছো কোথাও বন্ধুর জন্য, তুমি হাওড়া স্টেশনে গিয়ে ওয়েট করছো, কি শিয়ালদা স্টেশনে ওয়েট করছো, তার মানে ইউ আর ওয়েটিং আনটিল দ্য কাউজ কাম হোম। বুঝতে পারছো, তার মানে ফর এ লং টাইম ফর ইউর ফ্রেন্ডস। To be in the dog house, being in trouble by someone else. To be in the dog house কিরকম, এটা একটা দারুণ এক্সাম্পল তোমাদেরকে দেবো। টু বি ইন দ্য ডগ হাউস, টু বি ইন দ্য ডগ হাউস কথার অর্থ হচ্ছে তুমি ট্রাভেলে রয়েছো, তুমি একটা কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে রয়েছো। সেটা কিরকম, ডিফিকাল্ট সিচুয়েশন অনেক রকম জায়গায় অ্যারাইজ করে। কিরকম, সেটা হচ্ছে তুমি তোমার স্ত্রীর ধরো বার্থডে আসছে, সিম্পলি তোমার স্ত্রীর বার্থডে আসছে বা তোমার বাচ্চা কোনো বার্থডে আসছে, বাট তুমি ভুলে গেছো ওই দিন। ভেবে নাও, তোমার মিসেস, তোমার স্ত্রী, কারো গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড, কারো বয়ফ্রেন্ড, স্বাভাবিকভাবে যেটা হয় কোনো রকমভাবে বার্থডেটা ভুলে গেছো এবং তুমি সরাসরি তারপরে ফেস করতে যাচ্ছ, স্বাভাবিক এটা কিন্তু একটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাবে। তার কারণ কোনো না কোনোভাবে এখানে কিন্তু মান অভিমান আরও অনেক কিছু ব্যাপার ঘটতে পারে। তার মানে ইউ আর ইন সাচ এ ডিফিকাল্ট সিচুয়েশন কি তুমি ভুলে গেছো, তার মানে নাও টু বি ইন দ্য ডগ হাউস। তার মানে দেখো, বিং ইন ট্রাভেল বাই সামওয়ান এলস, তোমাকে কিন্তু ওই সিচুয়েশনটা, ওর যে সেই জন্মদিনটা তুমি ভুলে যাওয়া, এই দ্বারা সে এমনভাবে তোমাকে একটা পজিশনে থ্রো করলো, সেই পজিশনটাকেই তোমার হয়ে গেল কি, ইউ আর জাস্ট নাও ইন দ্য ডগ হাউস। তাহলে ডগ হাউস কথার অর্থ হচ্ছে ইউ আর ইন ট্রাভেল। টু লেট স্লিপিং ডগস লাইক, লোকে বলে না যে দেখো ওই সিংহ ঘুমিয়ে আছে, ওকে কখনো জাগিও না, ঠিক আছে, সেরকমভাবে কুকুর ঘুমিয়ে আছে, ওকে কখনো জাগিও না। কথার অর্থ হচ্ছে স্বাভাবিক কুকুর যদি জেগে ওঠে তোমাকে দেখলে কি করবে, বার্ক করার চেষ্টা করবে, ঘেউ ঘেউ করবে, বার্ক করতে করতে তারপর আবার বাইটও করে দিতে পারে, কামড়ে দিতে পারে। সো দ্যাটস আ ভেরি সিম্পল ওয়ে। সেখানে আমরা যেটা করবো, টু লেট স্লিপিং ডগস লাইক কথার অর্থ হচ্ছে স্টপ ইন্টারফায়ারিং ইন এ সিচুয়েশন দ্যাট ডাজন্ট কজ এনি হার্ম। তাহলে স্বাভাবিকভাবে লেট স্লিপিং ডগস লাইক কথার অর্থ হচ্ছে তুমি কুকুরটাকে, যে কুকুর ঘুমিয়ে আছে তাকে ঘুমাতে দাও, তাকে জাগানোর দরকার নেই। তাতে কি হবে, কোনো হার্মফুল জিনিস তোমার জীবনে ঘটবে না, যে কোনো হার্মফুল জিনিস থেকে তুমি অন্তত দূরে থাকতে পারবে। টু বি ইন এ ফাইন কেটল অফ ফিশ কথার অর্থ হচ্ছে বিং ইন অ্যান অকওয়ার্ড সিচুয়েশন, তুমি একটা খুব সুন্দর একটা পজিশনে, টু বি ইন এ ফাইন কেটল অফ ফিশ। ভালো করে দেখো, এটা একটু আননোন টাইপের জিনিস আছে। টু বি ইন এ ফাইন কেটল অফ ফিশ কথার অর্থ হচ্ছে একটা অকওয়ার্ড সিচুয়েশন, একটা খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে নিজেকে নিয়ে যাওয়া বা নিজেকে ফেলা। এটা বেসিক্যালি আমি বলতেই পারি যে হি হিমসেলফ লেফট ইন এ ফাইন কেটল অফ ফিশ কথার অর্থ হচ্ছে হি হিমসেলফ হ্যাজ লেফট ইন এ ফাইন কেটল অফ ফিশ কথার অর্থ হচ্ছে সে নিজেই একটা অকওয়ার্ড সিচুয়েশনে নিজেকে ফেলে দিয়েছে। তাহলে টু বি ইন এ ফাইন কেটল অফ ফিশ কথার অর্থ হচ্ছে বিং ইন অ্যান অকওয়ার্ড সিচুয়েশন, আমরা এই অর্থে এটাকে ব্যবহার করতে পারি। তাহলে দেখো কতগুলো জিনিস এলো, যেগুলো হচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশন ব্যবহার করতে আমরা ব্যবহার করলাম, এটা হচ্ছে অকওয়ার্ড সিচুয়েশন ব্যবহার করলাম, এবং অকওয়ার্ডের স্পেলিংটা ভালো করে দেখবে, অকওয়ার্ড স্পেলিংটা কিন্তু অনেক সময় আমাদের স্পেলিং চেকেও কিন্তু আসে। নেক্সট, পরেরটা আসছি, টু সিম এ লিটল ফিসি কথার অর্থ হচ্ছে সিমস এ সাসপিসিয়াস। সিমস স্মেল এ র্যাট তোমরা পড়েছো নিশ্চয়ই, তোমরা জানো যে আগে তোমরা স্মেল এ র্যাট পড়েছো, স্মেল এ র্যাট। তাহলে ভালো করে দেখো, আমি লিখে দিচ্ছি, স্মেল এ র্যাট কথার অর্থ হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু একটা হচ্ছে, তুমি একটা মোটামুটি একটা সাসপেক্ট করতে পারছো যে সামথিং ইজ গোয়িং, সামথিং রং ইজ গোয়িং, অর্থাৎ একটা খুব ভালো জিনিস যে ঘটছে না সেটা একেবারে নিশ্চিত, এবং সেটাকেই বলা হচ্ছে এখানে কি, টু সিম এ লিটল ফিসি কথার অর্থ হচ্ছে সিমস এ সাসপিসিয়াস, কোনো জিনিস দেখলে যেটা একটু সন্দেহ। ধরো
বর্ডার সিকিউরিটি ফোর্স কিছু একটা দেখছে, দেখে বর্ডার সিকিউরিটি ফোর্স মনে হচ্ছে যে গাড়িটা এসে দাঁড়িয়ে গেল, বেশ কিছুজন লোক ওখানে গাড়ি থেকে গাড়িটাতে দাঁড়িয়ে কথা বলছে বা কিছু, তখন তারা মনে করতেই পারে এবং দে ক্যান থিঙ্ক কি ইট সিমস টু বি লিটল ফিসি। কথার অর্থ হচ্ছে মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে, এরা জঙ্গি হতে পারে বা এরা অন্য আদার্স কিছু হতে পারে বা এরা কোনো মিলিটেন্ট হতে পারে। তাহলে সুতরাং এই জায়গা থেকে যে কনসেপ্টটা সেটাই হচ্ছে টু সিম এ লিটল ফিসি। নেক্সট দেখো টু লিভ হাই, টু লিভ হাই অন দ্য হক। টু লিভ হাই অন দ্য হক কথার অর্থ হচ্ছে টু লিভ এ প্রসপারাস লাইফ, একটা খুব দারুণ একটা লাইফকে লিড করা, খুব হেলদি লাইফকে লিড করা। এখানে হক তোমরা জানো, টু লিভ হাই অন দ্য হক, ভালো করে কিন্তু দেখবে, হক মানে সাধারণত শুকর বা শুয়োর বলা হয় হক, তাহলে সেটা একটা হেলদি লাইফ লিড করা, সেটা হচ্ছে ভালো করে দেখে নাও এখানে ভার্বটা কি দিয়েছে, টু লিভ হাই। টু লিভ হাই যেখানে থাকবে মিনিংস কিন্তু সেখানে স্বাভাবিক একটা খুব স্ট্যান্ডার্ড লাইফ হয় সাধারণত, সেই স্ট্যান্ডার্ড লাইফটা হচ্ছে কি বললাম, যেটা হচ্ছে একটা হাই স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে সাধারণত ব্যবহার করা হয়। নেক্সট দেখো টু ইট লাইক এ হর্স, কথার অর্থ হচ্ছে তুমি খুব প্রচুর পরিমাণে খাচ্ছ, লার্জ কোয়ান্টিটি অফ ফুড, ইউ আর জাস্ট হ্যাভিং লার্জ কোয়ান্টিটি অফ ফুড, তাকেই আমরা বলছি টু ইট লাইক এ হর্স। কথার অর্থ হচ্ছে ইট লার্জ কোয়ান্টিটিজ অফ ফুড, প্রচুর পরিমাণে খাচ্ছ, হর্স একটা ঘোড়া যে পরিমাণ খায় সেই পরিমাণে, সো হি ইজ ইটিং লাইক। এবং এর ইংরেজি আমি এর আগের ক্লাসেও বলেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে ভোরাসাসলি, কথার অর্থ হচ্ছে প্রচুর খাচ্ছ এবং গপ গপ করে খাচ্ছ, এই অর্থে কিন্তু টু ইট লাইক এ হর্স। কোশ্চেন নম্বর 14 দেখো, টু প্লে ডার্কস অ্যান্ড ড্রেকস, কথার অর্থ হচ্ছে 9-6 করা বা খুব বোকাভাবে কাজ করা বা ইনকনসিস্টেন্ট হইতে কাজ করা, এগুলোকে বলা হয় টু প্লে ডার্কস অ্যান্ড ড্রেকস। এটাও পরীক্ষায় খুব আসে, ডার্কস অ্যান্ড ড্রেকস, ভালো করে দেখবে, টু অ্যাক্ট ফুলিশলি অর ইনকনসিস্টেন্টলি। নেক্সট সেটা হচ্ছে বার, দেখো চাকরি পেতে গেলে যেরকম তুমি যদি ইফ ইউ প্লে ডার্কস অ্যান্ড ড্রেকস, তাহলে চাকরিটা অন্তত খুব সময়ে বা তাড়াতাড়ি করে চাকরিটা পাওয়া কিন্তু সম্ভব নয়, এটা একটা সিরিয়াস ইস্যু। তার কারণটা হচ্ছে যে ইনকনসিস্টেন্ট যে কোনো কাজে যদি কেউ হয় তাহলে সাফল্য কেন, যে কোনো কাজে, সরকারি চাকরি শুধু পাওয়াটা নয়, লার্নিংয়ের ক্ষেত্রেই হোক, যে কোনো কাজে ইনকনসিস্টেন্ট যখন তুমি হবে, স্বাভাবিকভাবে তার যে একটা যে রে অফ হোপ যেটা, সেটা যথেষ্ট কমতে শুরু করে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট অ্যান্ড এটা থেকে সবসময় দূরে থাকতে হবে কি প্লেইং ডার্কস অ্যান্ড ড্রেকস, তার কারণ এটা হওয়া মানেই কিন্তু স্কোয়ান্ডারিং, অনেকটা 9-6 করার মতো। বার্কিং আপ দ্য রং ট্রি, কথার অর্থ হচ্ছে অ্যাকিউজ করা, রং পারসনকে ব্লেম করা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কোন একটা জায়গায় সিস্টেম ফল করে গেছে, এখন সিস্টেম ফল করে যেতে তুমি ধরো কাউকে সন্দেহ করছো বা তুমি কাউকে অ্যাকিউজ করছো, তার মানে ইউ আর সিম্পলি বার্কিং আপ দ্য রং ট্রি। কথার অর্থ হচ্ছে ইউ আর জাস্ট অ্যাকিউজিং দ্য রং পারসন, যে লোক সিস্টেমকে খারাপ করে দিয়ে চলে গেছে, তুমি তাকে না ধরে তুমি অন্য কাউকে ধরছো, অর্থাৎ দুর্বল একটা লোককে তুমি যদি দোষারোপ দাও তাহলে বোঝা যাবে যে ইউ আর জাস্ট সিম্পলি কি করছো, বার্কিং আপ দ্য রং ট্রি। নেক্সট তাহলে হলো টু হোল্ড ইউর হর্সেস, সেইং সামওয়ান টু স্টপ অর কেয়ার অ্যাবাউট দেয়ার ডিসিশন। টু হোল্ড ইউর হর্সেস কথার অর্থ হচ্ছে তুমি যে কাউকে কন্ট্রোল করছো, জাস্ট তোমার মধ্যে যে একটা কন্ট্রোলিং যে পাওয়ার বা একটা ডমিনিয়ারিং যে অ্যাটিটিউড রয়েছে সেটা তুমি অন্য কারোর মধ্যে ফলানোর চেষ্টা করছো, দ্যাট ইজ টু হোল্ড ইউর হর্সেস। নেক্সট টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এটা কথা হচ্ছে রিভার্স ওয়েতে যে কোনো জিনিসকে সাজানো, এটা তোমাদের মুখস্থ থাকা উচিত, পরীক্ষায় বহুবার পড়েছে। যেগুলো যেগুলো বললাম প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, ভালো করে দেখবে, টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, দ্যাট ইজ রিভার্সিং দ্য অর্ডার অর প্রসিজিওর অফ সামথিং। তো সুতরাং যে কোনো জিনিসকে রিভার্স করে দেওয়া, যে কোনো জিনিসকে উল্টো করে দেওয়া, ঠিক আছে, এই অর্থে আমরা টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স ব্যবহার করি। 17 18 দেখো, টু চেঞ্জ হর্সেস ইন মিড স্ট্রিম, কথার অর্থ হচ্ছে চুজিং ডিফারেন্ট লিডার, টু চেঞ্জ হর্সেস ইন মিড স্ট্রিম, মানে তুমি একটা স্ট্রিমে যাচ্ছ, হঠাৎ করে তোমার মনে হলো, ঠিক হঠাৎ করে যেরকমটা হলো বাংলাদেশের যে সিচুয়েশনটা হলো, এবং বর্তমানে দেখো বাংলাদেশে আবার কিন্তু যিনি এসছেন আর কি নোবেল লরেট তিনি আছেন, তিনি আবার এসে কিছু হিন্দু বিরোধী স্পিচ দিচ্ছেন বা কিছু হিন্দু বিরোধী কার্যকলাপ ধরো করছেন, তাহলে এখানে আবার ওখানেই দেখো কিছু কিছু ভালো মানুষ রয়েছেন, তারা আবার কিন্তু আবার স্লোগান করতে শুরু করবে, বা তারাই তখন আবার কি করবে বলো তো, জাস্ট এটাই করবে, সেটা হচ্ছে কি টু চেঞ্জ হর্সেস ইন মিড স্ট্রিম, অর্থাৎ চুজিং ডিফারেন্ট লিডার। তারাই আবার পরবর্তীকালে চাইবে, দূর আমরা কি এই লিডার চেয়েছিলাম নাকি, আমরা এই লিডার চাইছিলাম না, আমরা অ্যাকচুয়ালি অন্যরকম চাইছিলাম। সো এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে টু চেঞ্জ হর্সেস ইন মিড স্ট্রিম, কথার অর্থ হচ্ছে যে চুজিং ডিফারেন্ট লিডার। ঠিক আছে, দেখো আমেরিকার ক্ষেত্রে যেটা হয়েছে যে জো বাইডেন ধরো সাইড হয়ে গেল, কমলা হ্যারিস ধরো এখন রয়েছে, যদি মানুষ ডোনাল্ড ট্রাম্পকে যদি আবার যদি ভোটে যদি জিতিয়ে আনে, তার মানে কিন্তু এটা একটা টার্মে এরা কি করলো আবার, যে লম্বা রানে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ভাবছিল যে 10 বছর আমরা আপাতত জো বাইডেনের সরকারকে রাখবো, সেটা কিন্তু মাঝখানে কি হয়ে যাচ্ছে, পজ হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের দেশে সেই ডেমোক্র্যাট অ্যান্ড রিপাবলিক যে দুটো যে জিনিস রয়েছে, সেখানে দেখো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফটিং ঘটছে। তো পলিটিক্যাল সিনারিওতে আমরা এগুলো দেখতে পারি। তাহলে টু চেঞ্জ হর্সেস ইন মিড স্ট্রিম।
এখনো পর্যন্ত যারা ক্লাসটা কন্টিনিউ করছো বা দেখছো বা খাতা পেন নিয়ে বসে আছো তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আমরা তোমাদের সাফল্যের শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে আমরা থাকবো। উই আর ভেরি মাচ কমিটেড টু অল অফ ইউ। আমরা শেষ দিন পর্যন্ত থাকছি এবং তোমরা আমাদের সাথে শেষ দিন পর্যন্ত এই প্রস্তুতি চালিয়ে যাবে। আমরাই একমাত্র ইউটিউবে বাংলা ভাষায় হয়তো চ্যানেল যারা ইংরেজিটাকে অন্তত তোমাদের কাছে যে ভয়ের বা ভীতির কারণ সেটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই এবং যেখান থেকে তোমাদের সমস্ত দুর্বলতা দূর হয়ে যেতে পারে। চলো, লেটস প্রসিড। কোয়েশ্চেন নাম্বার 19, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার বহুবার পরীক্ষা এসেছে। ইউ নো ফিলিং আনওয়েল কথার অর্থ হচ্ছে আমার ভালো লাগছে না, আই এম আন্ডার দ্য ওয়েদার। আই এম আন্ডার দ্য ওয়েদার কথার অর্থ হচ্ছে কি, সেটা হচ্ছে ফিলিং আনওয়েল, ঠিকঠাক লাগছে না, কিরকম একটা লাগছে, শরীরটা ঠিকঠাক লাগছে না। সো দ্যাট ইজ আন্ডার দ্য ওয়েদার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 হলো ফিলিং আনওয়েল। টার্নিং এ ব্লাইন্ড আই কথার অর্থ হচ্ছে দেখো সিম্পলি ওভারলুক করা বা ইগনোর করা। কথাটা টার্নিং এ ব্লাইন্ড আই কথার অর্থ হচ্ছে দেখো সরকারের বহু কিছু জিনিস দেখা দরকার। এই মুহূর্তে ধরো আমি যদি বলি তাহলে দেখো বেশ কতগুলো জায়গায় বন্যা হয়ে গেছে। সেই বন্যা পরিস্থিতি যে আজকে শুধু হচ্ছে তা নয়, কয়েক ডিকেডস ধরে হচ্ছে। আমরা যদি দেখি যে ঘাটাল বরাবর জলের নিচেই থাকে, পাঁশকুড়া এবারে ফ্লাডেড হয়েছে এবং এর ইম্প্যাক্ট কিন্তু জনমানসে পড়েছে। কীরকম বলো তো, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম ডিসরাপ্টেড হয়েছে। ট্রান্সপোর্ট সিস্টেম ডিসরাপ্টেড হওয়া মানে মানুষের দৈনন্দিন জীবনে যা যা জিনিসপত্র লাগে, সবজি থেকে শুরু করে যা খাওয়া দাওয়ার জিনিসপত্র, সেগুলো কি হচ্ছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড স্ট্যাটিক পজিশনে রয়েছে আর সাপ্লাই কি হয়েছে, রুখে গেছে। স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম কিন্তু এখন দেখবে পুরো আগুন হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে না নজরদারি করাটা কিন্তু সরকারের খুব জরুরি এবং এটা আজকে লাস্ট কয়েক দশক ধরে এই জিনিসগুলো ঘটছে এবং বারবার পুনরাবৃত্তি ঘটছে। তাহলে এখানে ভালো করে দেখো, আমি বলতেই পারি এখানে সিম্পলি দ্য গভর্নমেন্ট ইজ সিম্পলি টার্নিং, কি বলবো তাহলে, টার্নিং ব্লাইন্ড আই। দেখেও দেখছে না, তার কারণ এগুলোর একটা যে সমাধান হওয়া উচিত বলে আমাদের মতো যারা আম নাগরিক তারা আমরা মনে করি যে না, সত্যি এর সমাধান পার্মানেন্টলি হওয়া উচিত। তার কারণ হচ্ছে বারবার জলের নিচে কেন বিশেষ কতগুলো জায়গা থাকবে, বারবার সেখানকার মানুষ কেন তাদের জীবনে দুঃখ দুর্দশা নিয়ে বেঁচে থাকবে, তাদের জীবনে কেন আজকে এত বড় বাঙালির উৎসব দুর্গাপুজো সেটা কেন তারা এনজয় করতে পারবে না। সত্যি তাদের এনজয় করার মতো জায়গা নেই, তার কারণ তাদের বাড়িঘর ডুবে গেছে, তাদের বাড়িঘর নেই, তাদের কোনো কিচ্ছু নেই, পুরো মানে তছনছ হয়ে গেছে সব কিছু। তো সুতরাং দ্য গভর্নমেন্ট শুড নট টার্ন ব্লাইন্ড আই টু দিস সিচুয়েশন, টু দিস গ্রেভ সিচুয়েশন। এরকম একটা হরর সিচুয়েশনে গভর্নমেন্টের উচিত, প্রত্যেকটা গভর্নমেন্টের উচিত কি এই জিনিসগুলোকে ভালো করে দেখা, এগুলোকে ইগনোর করা উচিত নয়। সুতরাং আমি এখানেই বলতে পারি দ্য গভর্নমেন্ট ইজ টার্নিং, কি বললাম, ব্লাইন্ড আই। তাহলে ব্যবহারটা বুঝতে পারছো যে কিভাবে ব্যবহার হচ্ছে, টু ওভারলুক করা। মেক এ বিলিন কথার অর্থ হচ্ছে ইয়েস, যদি মনে হয় যে সেখানে চিড়া মুড়ি বিস্কুট কিছু দেওয়ার আছে তাহলে এটা শোনার সঙ্গে সঙ্গে কুইকলি হ্যাসন করা দরকার, সেটা যে পার্টিরই লোক হোক না কেন। তার কারণ মানুষ সেখানে সব থেকে বড় কথা হচ্ছে সেখানে হিউম্যানস আর সাফারিং। সেখানে কে কোন পার্টির নেতা, কে কোন পার্টির এমএলএ এমপি কিচ্ছু দেখার দরকার নেই। ইউ হ্যাভ টু কি মেক এ বিলিন কথার অর্থ হচ্ছে গো কুইকলি অ্যান্ড ডাইরেক্টলি টু সামওয়্যার। অর্থাৎ যেখানে মনে হচ্ছে যে জায়গাগুলো ডুবে গেছে, যেখানে মানুষের কাছে পৌঁছানো দরকার, মানুষের আত্মনাদ আমরা শুনতে পাচ্ছি, সাহায্যের আত্মনাদ, সাহায্যের জন্য তাদের আত্মনাদ, সুতরাং সেখানে জাস্ট মেক এ বিলিন। দেখো আমি কিভাবে রিলেট করছি জায়গাটাকে, যে সেন্টেন্সগুলোকে, যে জাস্ট মেক এ বিলিং ইরেসপেক্টিভ অফ হোয়াট পার্টি ইউ বিলং টু। তুমি কোন পার্টিতে বিলং করো দেখার দরকার নেই, জাস্ট মেক এ বিলিং। তুমি যাও এবং সেখানে গিয়ে পুরো তাদেরকে সার্ভ করো। দ্যাট ইজ কল্ড কি মেক এ বিলিং কথার অর্থ হচ্ছে গো কুইকলি অ্যান্ড ডিরেক্টলি টু সামহোয়ার। অ্যাট 6 and 7 একেবারে ওই মানুষগুলোই পুরো তাদের যে ঘর বাড়ি, তাদের যে জিনিসপত্র, তাদের যে খাট আলমারি, তাদের যে ফসল ধান, তাদের ধানের গোলা, তাদের গরু ছাগল এটসেট্রা সব কিছু একটা কমপ্লিট একটা মানে ডিসঅর্ডার অবস্থায় রয়েছে, একটা কেওস বা একটা প্যান্ডেমোনিয়াম অবস্থায় রয়েছে। তাহলে তাকেই আমরা বলছি যে এভরিথিং ইজ অ্যাট 6 and 7। ভালো করে দেখো, ইফ সামওয়ান ইজ ইন এ স্টেট অফ কনফিউশন, এখানে সামওয়ান বলেছে, সামথিংও হতে পারে, নাথিং, মানে যে কোনো কিছু হতে পারে। যখন সে 6 and 7 কথার অর্থ হচ্ছে একটা একেবারে যাতা অবস্থা একটা ছড়িয়ে ছিটিয়ে যে থাকা, অর্থাৎ তাদের জীবনটা, সেই মানুষগুলোর জীবনও কিন্তু এখন কি হয়ে গেছে, অ্যাট 6 and 7 পুরোপুরি জায়গাটা এরকম হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো আমি 3টে ইডিয়ামস পরপর কিন্তু দিলাম, সেটা কি দিলাম, একই জিনিসের উপরে আমি এক্সাম্পলগুলোকে কন্টিনিউ করে যাচ্ছি। নেক্সট দেখো বলছে কাউন্টিং ইউর চিকেন্স। কাউন্টিং ইউর চিকেন্স হোয়েন সামওয়ান শুড নট ডিপেন্ড অন সামথিং কথার অর্থ হচ্ছে তুমি ভাবছো যে তোমার জন্য ভালো দিন অপেক্ষা করছে, তুমি ভাবছো যে সামথিং বিগ আসতে পারে এবং তার উপরে আমি ডিপেন্ড করার কথা ভাবছি, সেটাকেই আমরা বলছি যে কাউন্টিং অন চিকেন কথার অর্থ হচ্ছে, ভালো করে দেখো, কাউন্টিং ইউর চিকেন কথার অর্থ হচ্ছে হোয়েন সামওয়ান শুড নট ডিপেন্ড অন সামথিং। কারণ অ্যাকচুয়ালি এই সে গাছে কাঁঠাল গোফিয়ে তেলের মতো অবস্থা আর কি, সেটাই হচ্ছে এখানে যে কাউন্টিং ইউর চিকেন্স।
নেক্সট দেখো পেন ইন দ্য নেক, হোয়েন সামওয়ান ইজ ভেরি অ্যানোয়িং, পেন ইন দ্য নেক। দেখো এই পরিস্থিতিতে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি একটা এক্সাম্পল, যেটা মানে এই মুহূর্তে দেখবে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকারও রয়েছে, একটা সময় করতো, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর সময় দেখবে, যখন ইন্দিরা গান্ধী যখন 1971-এর ইলেকশন যখন জিতে এলেন আর কি, যখন বহু মানুষ যখন তাকে বিশাল ম্যান্ডেট দিয়ে যখন তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন আর কি, তিনি বিশাল ম্যান্ডেট নিয়ে এসে কিন্তু তিনি পরপর কিন্তু হতে শুরু করেছিলেন, এবং একটা সময় 1975 তিনি একের পর এক ন্যাশনাল ইমার্জেন্সি লাগিয়ে পুরো দেশটাকে একেবারে স্তব্ধ করে দিচ্ছিলেন। তো এই জায়গায় দাঁড়িয়ে না একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে মিডিয়াগুলোকে কিন্তু তখন তিনি সব জেলে ভরে দিয়েছিলেন সবগুলো। আমরা একই রকমভাবে না আমি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এখন দেখতে পাচ্ছি, আমি কয়েকদিন আগেই একটি বিশেষ চ্যানেলে একেবারে মেইন স্ট্রিম মিডিয়াতে একজন খুব বিখ্যাত মানুষ, বিখ্যাত সাংবাদিক, তিনি কথাগুলো বলছিলেন, আমি শুনছিলাম। তিনি বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু মিডিয়া আক্রান্ত, সেটা হচ্ছে বিশেষ বিশেষ যে ইউটিউব চ্যানেল যারা রয়েছে বা পোর্টাল যারা নিউজ পোর্টাল যাদের রয়েছে, তারাও সেখানে কি করছে বলতো, তারা খুব আক্রান্ত, তাদেরকে টার্গেট করা হচ্ছে, সব টার্গেট করা হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি কেন করা হচ্ছে বলতো, আমি এই এক্সাম্পলটা এখানে খুব সুন্দরভাবে দিতে চাই তোমাদেরকে। অ্যাকচুয়ালি দে আর দ্য পেন ইন দ্য নেক অফ দ্য গভর্নমেন্ট। তারা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের বা যে পার্টির বিরুদ্ধে তারা বলছে, তাদের অ্যাকচুয়ালি পেইন, মানে যেন গলায় মানে ঘাড়ে যেন তাদের কি যন্ত্রণা, লোকে বলে না যে আমার ঘাড়ের যন্ত্রণা, এই ঘাড়ের যন্ত্রণাটাকে সরাতে হবে। অ্যাকচুয়ালি দে আর সিম্পলি দ্য পেইন ইন দ্য কি বললাম নেক কার অফ দ্য গভর্নমেন্ট। তার মানে হোয়েন সামওয়ান ইজ ভেরি অ্যানোয়িং, অর্থাৎ যখন কোনো কিছু তোমাকে বিরক্তিতে ফেলছে, যখন তোমাকে কোনো কিছু একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস স্টেজে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ইউটিউবার বা এই পোর্টাল মিডিয়াগুলো যেভাবে মানুষের কাছ থেকে একেবারে জেনুইন খবরগুলো তুলে ধরছে, সেখানে যারা শাসক রয়েছে তাদের স্বাভাবিকভাবে যে রিয়েলিটিটা সেটা আরও 10 জন মানুষের কাছে কি হচ্ছে পৌঁছে যাচ্ছে। তো স্বাভাবিক যে কোনো শাসক না যখন দীর্ঘদিন ধরে তার শাসনটাকে কায়েম করতে চায়, বেসিক্যালি তারা যেটা চায় সেটা হচ্ছে যাতে কোনো রকমভাবে না আসে আর কি পাবলিকলি, যাতে মানুষ যাতে না বুঝতে পারে হোয়াট দে আর ডুইং। তো স্বাভাবিকভাবে এই সমস্ত মিডিয়া পোর্টালগুলোকে তখন তারা বন্ধ করার একটা প্রবণতা নেয়, এবং সেই প্রবণতাটাকে আমি এখানে ছোট্ট করে এক্সাম্পল দিলাম বর্তমান পশ্চিমবঙ্গের আঙিনায় দাঁড়িয়ে। সেটা হচ্ছে যে এই যে ছোট ছোট ইউটিউবারদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে, সেই টার্গেটটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি না, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি এই গভর্নমেন্টের কাছে বা এই সরকারের কাছে হচ্ছে অনেকটা গলায় যন্ত্রণার মতো, পেন ইন দ্য নেক, ওই সমস্ত ইউটিউবারসরা। দ্যাটস ওয়াই তারা কি করছে, এদেরকে টার্গেট করছে। তাহলে বোঝা গেল আমি কোন এক্সাম্পলটা দিলাম এবং কোন পরিস্থিতিতে দিলাম, যে সবসময় এই জায়গাগুলোকে মুখস্থ না করে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, তাহলে ইডিয়ামসটা কি মিনিংটাকে এক্সপ্রেস করতে পারে। তাহলে পেন ইন দ্য নেক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। লাইক চক অ্যান্ড চিজ, ইয়েস, লাইক চক অ্যান্ড চিজ কথার অর্থ হচ্ছে দেখো হোয়েন টু থিংস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, অ্যাবসলিউটলি। আমরা যদি স্বাধীনতার একেবারে প্রথম থেকে, মানে যখন স্বাধীন হয়নি ভারত, আমরা যদি সেই 1927-28-এর 1923-24-24-24 ইলেকশন যদি আমি ক্যালকাটা কর্পোরেশনের যদি আমরা ইলেকশন দেখি, মিউনিসিপ্যাল কর্পোরেশনের, সেখান থেকে একেবারে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে যতবার সরকার পশ্চিমবঙ্গ সরকার হয়েছে এবং কেন্দ্রের সরকার হয়েছে, দুজন না একটু আলাদা, মানে উনি পিএম ইনি সিএম এখানে, কিন্তু দুজনের মধ্যে কোনো রকম কোনো মানে যাকে বলা হয় যে কোঅপারেশন যে ব্যাপারটা, সেরকম আমরা দেখিনি, হয় এদিক থেকে দেখিনি না হলে ওদিক থেকে দেখিনি, এরকম একটা ব্যাপার। তার মানে এখানে আমি বলতে পারি যে এই যে দুটো সরকার আর জাস্ট লাইক কি বলতো চক অ্যান্ড চিজ, এরা দুজনই হচ্ছে, একজন চক আর একজন হচ্ছে চিজ। অনেক সময় দেখবে একটা পরিবারে দুই ভাইও কিন্তু অনেক সময় চক অ্যান্ড চিজ হয়ে যায়, দুই ভাই দুজনকে দেখলেই যেন সে মেরে দেবে, কেটে দেবে, কারোর সঙ্গে কারোর কথা হচ্ছে না। তাহলে পরিবারে যখন দুজন মতের যখন অমিল হচ্ছে, অথচ দুজন ভাই দুজন পরিবার, এখানে দেখো গোটা দেশে, সেখানে প্রাইম মিনিস্টার, এখানে চিফ মিনিস্টার, দুজনেই খুব সম্মানীয় এবং সম্মানীয়া। তারপরেও দেখো দুজনের অবস্থা, দুজনের যদি রাজনৈতিক অবস্থা দেখি, দুজনের যদি অ্যাপ্রোচ দেখি, তাহলে সেটা কিরকম, জাস্ট লাইক চক অ্যান্ড চিজ। তোমরা এগুলো মনে রাখো যে হোয়েন টু থিংস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার, যখন দুজনের আইডিওলজি একরকম নয়, যখন দুজনের আইডিওলজি আলাদা হয়ে যায়, তখনই আমরা তাকে বলি লাইক চক অ্যান্ড চিজ। টু সিট অন দ্য ফেন্স, ইয়াস, টু সিট অন দ্য ফেন্স কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে যখন আমি নিউট্রাল থাকবো, আমি যখন কোনো পক্ষই নেব না, আমরা যখন কোনো পক্ষই নেব না, আমরা শুধুমাত্র দেখাতে চাই, আমরা শুধুমাত্র বলতে চাই কি না, আমরা ছাত্ররা, আমরা যারা চাকরি পাইনি, অর্থাৎ আমি তোমাদের হয়ে বলছি যে তোমরা যারা আজকে ধরো ওই প্রান্তে জিনিসগুলো শিখছো, তোমরা যারা আজকে আনএমপ্লয়মেন্টের শিকার, তোমরা যারা আজকে লড়াই করছো প্রতিনিয়ত একটা চাকরির জন্য, সুতরাং এখানে কিন্তু তোমাদের ক্ষেত্রে কি বলতো, কোনো পার্টি বা কোনো পলিটিক্স বা কোনো কিছু, নাথিং স্পিয়ার্স ইউ বা নাথিং ম্যাটার্স টু ইউ। তোমাদের একটাই জিনিস যে ইউ আর জাস্ট সিটিং অন দ্য ফেন্স, তোমরা প্রত্যেকে নিউট্রালি বসে আছো এবং তোমরা চাও
আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা নিউট্রালাইজড বা একটা ইম্পার্সিয়াল একটা ভিউ, এবং সেখানে এমপ্লয়মেন্ট থাকবে, সেখানে উন্নতি থাকবে, সেখানে কোনো রকম ওই রকম ফালতুমি থাকবে না, এই জিনিসগুলো। তার মানে যখন আমি কোনো পক্ষ অবলম্বন করছি না, দ্যাট ইজ সিম্পলি টু সিট অন দ্য ফেন্স, আমি তার মানে বেড়ার উপরে বসে আছি, এটা লিটারাল সেন্স। কথার অর্থ হচ্ছে হোয়েন সামওয়ান ডিলেজ মেকিং এ ডিসিশন, অ্যাকচুয়ালি কথাটা সেটা নয়, এটা ঘুরিয়ে বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমি নিউট্রাল পজিশনে রয়েছি, আমি কোনো ডিসিশনই নিচ্ছি না যে এদিকে যাব না ওদিকে যাব, আই এম টেকিং নো ডিসিশন অ্যাট অল, আমি জাস্ট সিম্পলি কি নিউট্রাল স্টেটে বসে আছি। 27 দেখি ওয়ান্স ইন এ ব্লু মুন কথার অর্থ হচ্ছে মাঝে মধ্যে দেখা যায়, ওয়ান ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্স রেয়ারলি, তোমরা জানো ওয়ান্স ইন এ ব্লু মুন কথার অর্থ হচ্ছে রেয়ারলি হ্যাপেনিং, এরকম একটা ইভেন্টকে আমরা বলি সাধারণত ওয়ান্স ইন এ ব্লু মুন। এটা পরীক্ষায় খুব আসে। বার্ন দ্য মিডনাইট অয়েল, যতদিন পরীক্ষা তোমাদের না শেষ হচ্ছে, যতদিন তোমরা সাফল্য না পাবে, তোমাদের কিন্তু মিডনাইট অয়েল জ্বলতেই থাকবে। অর্থাৎ তোমরা ডেফিনেটলি ওয়ার্ক হার্ড ফর এ লং টাইম, তোমরা কঠোর পরিশ্রম করবে যাতে তোমরা তোমাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে পারো। ইউ আর আই বিলিভ অলসো কি হার্ড ওয়ার্ক অলওয়েজ পে অফ, তোমাদেরকে ডেফিনেটলি এটা পে অফ করবে, এবং সেই জায়গায় ইউ আর জাস্ট সিম্পলি বার্নিং নাও দ্য মিডনাইট অয়েল। তোমরা এখন সত্যি কথা সেটা হচ্ছে ওয়ার্কিং হার্ড, ভেরি হার্ড ফর এ লং টাইম। তার বার্ন দ্য মিডনাইট অয়েল কথার অর্থ হচ্ছে ওয়ার্ক ভেরি হার্ড টিল লেট নাইট হতে পারে বা ফর এ লং টাইম। 29 হচ্ছে কুক দ্য বুকস কথার অর্থ হচ্ছে, হ্যাঁ এগুলো সাধারণত হচ্ছে যে কোনো জায়গায় কোনো অ্যাকাউন্ট্যান্ট দেখা গেল যে সেখানকার যে অ্যাকাউন্টস মেনটেন করছে, সেই অ্যাকাউন্টসকে যদি কোনো রকমভাবে যদি একটু ফরজারি করে, তাহলে এই ফরজিং ব্যাপারটাই হচ্ছে কি হোয়েন সামওয়ান অল্টার্স দ্য ফিগার্স কথার অর্থ হচ্ছে কোনো একটা চেক ধরো আমি ধরো কাউকে দিয়েছি, ধরেই নাও যে আমি হয়তো কাউকে একটা 9,000 টাকার চেক দিয়েছি, ভালো করে দেখবে আমি কাউকে একটা 9,000 টাকার চেক দিয়েছি, সে কি করলো আর একটা শূন্য এখানে বসিয়ে দিল, এখন চেকটার ভ্যালু কিন্তু কত হয়ে গেল 90,000। যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে ওটা কিন্তু পাস হয়ে যাবে। তার মানে সিম্পলি দেখো 9,000 টাকা ছিল, এখন কথাটা হচ্ছে আমি যদি ওটাকে যদি একটা শূন্য বসিয়ে দিই তাহলে কি হয়ে গেল বুঝতেই পারছো। আর এখানে যেটা লেখা থাকে সংখ্যায় সেটা লিখতে লেখা আমি 9,000 ছিল, এখানে একটা টিওয়াই যোগ করে দিল, কি হয়ে গেল 90,000। তাহলে এখানে টিওয়াই আর এখানে শূন্য, এই দুটো কি হয়ে গেল কুক দ্য বুকস কথার অর্থ হচ্ছে হোয়েন সামওয়ান অল্টার্স দ্য ফিগার্স। ফিগার্স বলতে এখানে কি, ফিগার্স কথার অর্থ হচ্ছে এই যে মানে ম্যাথমেটিক্যাল যে ফিগারটা যখন কেউ চেঞ্জ করে দেবে, তার মানে এই অর্থটাই হচ্ছে সিম্পলি কি বলতো, সেটা হচ্ছে ফর্জ করা, ফরজারি করা, জালিয়াতি করা বাংলায় বললে, হ্যাঁ। And the last question today's session সেটা হচ্ছে কক অ্যান্ড বুল স্টোরি, দ্যাট ইজ গাঁজাখুরি গল্প। অনেকেই গাঁজাখুরি গল্প দেয়, এই জানিস তো অমুক হয়েছিল তমুক হয়েছিল, এরকম ধরনের গল্প অনেকেই দিতে ভালোবাসে। তো সেটাকেই আমরা সাধারণত কক অ্যান্ড বুল স্টোরি বলি, সাধারণত ইমাজিনারি স্টোরি বা যেটার কোনো রিয়েল বা প্র্যাকটিক্যাল কোনো বেস নেই। তাহলে দেখো মেড আপ স্টোরি দ্যাট ওয়ান শুড নট বিলিভ, যার বিশ্বাস করা উচিত না, এটাকে অনেক সময় আমরা কনকক্টেড স্টোরিও বলি, অনেক সময় কনকক্টেড স্টোরি কথার অর্থ হচ্ছে বানানো আর কি, মানে যেটা কনকক্ট করা হয়েছে, খুব বানানো হয়েছে, মেড আপ স্টোরি বলা হয়েছে, যার কোনো বাস্তবতা নেই। সো আই হোপ আজকের 1 থেকে 30 পর্যন্ত ইডিয়ামস প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছে। আমরা ইডিয়ামস সিরিজটাকে কন্টিনিউ করব, আমরা প্রত্যেকটা জিনিসই তোমাদের কাছে তুলে ধরতে চাই, এবং প্রত্যেকের কাছে আমাদের একটাই আবেদন, সেটা হচ্ছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। ইউ জাস্ট কিপ লার্নিং উইথ আস অ্যান্ড ইউ অলসো কিপ সাপোর্টিং আস। ওয়ান্স এগেন তোমরা প্রত্যেকে ভালো থাকো। জয় হিন্দ।